হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিজ্ঞান বইয়ের ষষ্ঠ শ্রেণীর দ্বাদশ অধ্যায়টি পড়ব। চলো শুরু করি। পৃথিবীর উৎপত্তি ও গঠন। হাজার হাজার বছর ধরে মানুষ চিন্তা করছে কিভাবে পৃথিবী ও মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। মানুষ হাজার হাজার বছর ধরে চিন্তা করছে যে কিভাবে এই মহাবিশ্ব ও পৃথিবীটা সৃষ্টি হলো। বিভিন্ন সমাজে এ বিষয়ে বিভিন্ন তত্ত্ব ও কাহিনী প্রচলিত রয়েছে। বিভিন্ন সমাজে মানে অনেক সমাজে এর বিভিন্ন রকম কি কাহিনী ও তত্ত্ব কি প্রচলিত রয়েছে, মানে এখন চলছে। তবে তথ্য প্রমাণের ভিত্তিতে বেশিরভাগ বিজ্ঞানী এখন একটি তত্ত্বের গ্রহণ করেন। এ তত্ত্ব বলা হয় যে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। একটি বিস্ফোরণ হয়, এর মাধ্যমে মহাবিশ্বটি কি সৃষ্টি হয়েছে। মহাবিশ্বের একটি জাতিষ্ক পৃথিবী। পৃথিবীর বাইরের দিকে আমরা দেখতে পাই, কিন্তু পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সহজে বোঝা যায় না। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণা করা যায় ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুত্তাপ এ ধরনের ঘটনা ঘটে। এই অধ্যায় শেষে আমরা যা শিখব: পৃথিবীর উৎপত্তি বর্ণনা করতে পারবো, পৃথিবীর গঠন ব্যাখ্যা করতে পারবো, পৃথিবীর সূর্য ও চন্দ্রের পরিচয় ব্যাখ্যা করতে পারবো, ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করতে পারবো। এই অধ্যায়টি শেষে আমরা অনেক কিছু ব্যাখ্যা করতে পারবো, যেমন পৃথিবীর উৎপত্তি ব্যাখ্যা করতে পারবো, আবার পৃথিবীর গঠন মানে কিভাবে পৃথিবীটা তৈরি হলো সেটা ব্যাখ্যা করতে পারবো, আবার পৃথিবীর চন্দ্র সূর্যের পরিচয় ব্যাখ্যা করতে পারবো, ভূমিকম্পের কারণকে ব্যাখ্যা করতে পারবো, ভূমিকম্প কেন হলো এই সময় বিস্তারিত আমরা জানতে পারবো। চলো পার্ট 1 থেকে 2 পড়ি। পার্ট 1 থেকে 2, মহাবিশ্ব ও পৃথিবীর উৎপত্তি। তোমরা জানো আমরা পৃথিবীর পৃষ্ঠে বাস করি। আমরা উপরের দিকে তাকালে কি দেখতে পাই? দিনের বেলায় দেখি সূর্য, কখনো দেখি মেঘ না থাকলে রাতের আকাশে দেখি চাঁদ, নক্ষত্র বা তারা। কখনো প্রশ্ন জেগেছে মনে, এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? সূর্য, তার চাঁদ এরা কিভাবে সৃষ্টি হয়েছে? তোমার কি কখনো মনে প্রশ্ন জেগেছে যে এই চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র এরা কিভাবে সৃষ্টি হলো? কে এদেরকে সৃষ্টি করলো? বিভিন্ন সমাজে পৃথিবী ও মহাবিশ্বের উৎপত্তি বিষয়ের বিভিন্ন তত্ত্ব ও কাহিনী প্রচলিত রয়েছে। যেমন প্রাচীন চীনের রূপকথায় বলা হয় যে একটি বিশাল ডিম থেকে প্রথম একটি দৈত্য জন্ম নেয়। অনেক বড় একটা ডিম থেকে প্রথমে একটি দৈত্য জন্ম নেয়। সেই দৈত্যের অঙ্গ প্রত্যঙ্গ থেকে এই মহাবিশ্বের সবকিছু জন্ম। বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য প্রমাণ ব্যবহার করে পৃথিবী ও মহাবিশ্বের উৎপত্তির সম্পর্কে ধারণা দিয়েছেন। বিজ্ঞানীরা ধারণা করেন কোটি কোটি বছর পূর্বে ছোট অথচ ভীষণ ভারী ও গরম একটি বস্তুপিণ্ড বিস্ফোরিত হয়ে সকল দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এই বিস্ফোরণকে মহাবিস্ফোরণ বলা হয়। মহাবিস্ফোরণ কাকে বলে? এটি প্রশ্নে আসতে পারে। মহাবিস্ফোরণের পর অতি ক্ষুদ্র পদার্থ কণা প্রথমে ছোট ছোট কণায় পরিণত হয়। তারপর ছোট ছোট কণাগুলো কিছুটা ঠান্ডা ও একত্রিত হয়ে জাতিষ্কে পরিণত হয়। জাতিষ্ক কিভাবে পরিণত হয়? নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে। ছোট ছোট কণায় পরিণত হয়, এটা তো আমরা পড়লাম। জাতিষ্ক কিভাবে কি তৈরি বা পরিণত হয়? ছোট ছোট কণাগুলো কিছুটা ঠান্ডা ও একত্রিত হয়ে কি জাতিষ্ক পরিণত হয়। এভাবে সূর্য ও অন্যান্য নক্ষত্র সৃষ্টি হয়। এভাবে অন্যান্য নক্ষত্র ও সূর্য, তারা অনেক কিছু তৈরি হয়ে যায় বা সৃষ্টি হয়ে যায়। একদিকে তখন ছোট ছোট কণা মিলে জাতিষ্ক সৃষ্টি হচ্ছিল, একই সাথে তখন মহাবিশ্ব আরো বেড়ে যাচ্ছিল। একই সাথে কি এই ছোট ছোট কণা জাতিষ্ক সৃষ্টি হচ্ছিল, আর অন্যদিকে কি মহাবিশ্ব আরো বেড়ে যাচ্ছে, মানে আরো বড় হচ্ছিল।
এখন পড়ব, এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো এটি হচ্ছে বেলুন মডেল, বেলুনের মডেলটা দেখাইছে। এখানে বেলুনের মডেলটা যে এখানে দেখিয়েছে সেটি কেমন, কি আকৃতি, এগুলো আমরা জানতেই পারি। এখানে বলা হয়েছে যে মহাবিশ্বের সকল শক্তি, পদার্থ, মহাকাশ সবকিছু এই বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে। আমাদের যে মহাবিশ্বের সকল শক্তি, পদার্থ, মহাকাশ ও কিছু এই বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে। ধারণা করা যায় সূর্য যখন সৃষ্টি হয় তখন তার কিছু অবশিষ্ট অংশ মহাকাশে ধূলিকণার মতো ভেসে বেরিয়েছে, এটা কি বিজ্ঞানীরা ধারণা করেছেন। তারপর এখন থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে এই ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি হয়। তাহলে আমরা বলতেই পারি পৃথিবী কিভাবে সৃষ্টি হয়, কি এখন থেকে প্রায় 4.5 বিলিয়ন পূর্বে এই ধূলিকণাগুলো একত্রিত হয়ে এক পৃথিবী কি সৃষ্টি হয়েছে। এখন আমরা পড়ব মহাবিস্ফোরণের সমর্থনের প্রমাণ। মহাবিশ্ব একটি মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে, তার পক্ষে অনেক তথ্য প্রমাণ রয়েছে। এর একটি প্রমাণ হলো মহাবিশ্ব এখনো বিস্তৃত হচ্ছে। মহাকাশে গ্যালাক্সির ছায়াপথ ও তারাসমূহ একে অপরের কাছে দূরে সরে যাচ্ছে, কাজেই এরা হয়তো সবসময় একসাথে ক্ষুদ্র একটি জায়গা ছিল। বিস্ফোরণের মাধ্যমে এরা আলাদা হচ্ছে। এই যে ছোট এবং গরম যে একটা বিস্ফোরণ হয়েছে, কি বিস্ফোরণটা কিন্তু অনেক গরম এবং ভারী ছিল, ভীষণ, এবং এটা কি বস্তুপিণ্ড ছিল। এই বিস্ফোরণটা যে পড়েছে এটা থেকে কি এটা একসময় লেগেছিল, এখন এটা বিস্ফোরণের মাধ্যমে কি সবগুলো আলাদা হয়ে যাচ্ছে। এখন আমরা পড়বো পার্ট 3 থেকে 4, সূর্য, পৃথিবী ও চন্দ্রের পরিচয়। তোমরা জেনেছ আমাদের মিল্কি ওয়ে ছায়াপথের একটি নক্ষত্র সূর্য। এটি একটি নক্ষত্র কারণ এর নিজের আলো আছে। নক্ষত্র কাকে বলে? নক্ষত্রের কিন্তু নিজের আলো আছে। সূর্যের আলো গ্যাসের একটি পিণ্ড। এই গ্যাসের পিণ্ডে হাইড্রোজেন ও অন্যান্য গ্যাস মহাকর্ষ বলের সাহায্যে একত্র হয়ে থাকে। এই গ্যাসের কি পিণ্ডে হাইড্রোজেন ও অন্যান্য গ্যাস, এই গ্যাসের পিণ্ডে হাইড্রোজেন ও অন্যান্য গ্যাসকে মহাকর্ষণ মধ্যে বলের সাহায্যে একত্র হয়ে থাকে। হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় প্রচুর তাপ ও আলো উৎপন্ন করে। যখন এই হাইড্রোজেন গ্যাসটা পরস্পরের সাথে যুক্ত হয়ে যায়, মানে মিলে যায়, একত্র হয়ে যায়, তখন কি তার প্রচুর তাপ এবং কি আলো উৎপন্ন করে। এরপর সেই তাপ ও আলো সব দিকে কি ছড়িয়ে পড়ে। সূর্য অনেক পরিমাণে তাপ ও আলো উৎপন্ন করে। তা থেকে কিছু পরিমাণ তাপ ও আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। কি সূর্য কিন্তু অনেক পরিমাণে তাপ ও আলো উৎপন্ন করে, এটা কিন্তু আমরা বুঝেই গিয়েছি। আর এই তাপ ও আলোটা কি আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। এখন আমরা বলবো সূর্যকে কেন্দ্র করে কতগুলো জ্যোতিষ্ক ঘুরছে। কাকে কেন্দ্র করে কতগুলো মানে জ্যোতিষ্ক ঘুরছে? সূর্যকে কেন্দ্র করে জ্যোতিষ্ক ঘুরছে। আবার সূর্য কেন্দ্র করে কে ঘুরছে? জ্যোতিষ্ক ঘুরছে। সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক ও ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। সৌরজগৎ কিভাবে গঠিত? সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক ও ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। সৌরজগতের বেশিরভাগ কি ফাঁকা জায়গা, মানে কি জায়গায় ফাঁকা। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু ইত্যাদি জ্যোতিষ্ক। আমাদের কিন্তু নানা ধরনের জ্যোতিষ্ক, তাই যে কোনো জ্যোতিষ্কে ঘুরতে পারে। সূর্যকে কেন্দ্র করে স্বাধীনভাবে ঘুরছে 8টি গ্রহ। যারা কোনো কি ওরা কিন্তু স্বাধীন, ওদের মানে কেউ বন্দি করে রাখছে না, আটকে রাখছে না, ওরা স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো ঘুরছে। পৃথিবী এমন একটি গ্রহ, পৃথিবী আকৃতি গোলকের মতো। পৃথিবীতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে, কিন্তু পৃথিবী সূর্যের মতো তাপ ও আলো উৎপাদন করতে পারে না। তাই আলো ও তাপের জন্য পৃথিবী সূর্যের উপর নির্ভর করে।
পৃথিবী সূর্যের উপর নির্ভর করে কেন? পৃথিবী সূর্যের উপর আলো তাপ উৎপাদন করতে পারে না, তাই আলো তাপের জন্য কিন্তু পৃথিবী কি সূর্যের উপর নির্ভর করে। সূর্যের আলোকে ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে। সূর্যের আলোকে ব্যবহার করে কিন্তু উদ্ভিদ খাদ্য তৈরি করে। উদ্ভিদের তৈরি খাদ্যের উপর নির্ভর করে প্রাণীরা বেঁচে আছে। সূর্য থেকে তাপ আসে বলে পৃথিবী খুব ঠান্ডা হয়ে যায়। পৃথিবী খুব ঠান্ডা হয়ে যায়। এভাবে সূর্যের আলো ও তাপ পৃথিবীতে জীবদেরকে বাঁচিয়ে রেখেছে। তাহলে এখানে তো পুরো বিস্তারিত লেখাই আছে এবং আমিও বুঝিয়েছি। আর এখানে মূল কথা হচ্ছে সূর্যের আলো ও তাপ পৃথিবীতে জীবদেরকে বাঁচিয়ে রেখেছে। সূর্যের মানে কিভাবে সূর্যের আলো তাপ পৃথিবীর জীবদেরকে বাঁচিয়ে রেখেছে, এটা একটি কি উদাহরণমূলক প্রশ্ন আসতেই পারে। তখন এতটুকু লিখে দিলেই হয়ে যাবে। আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তেমনি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয়। চাঁদকে পৃথিবীর কি বলা হয়? চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয়। চাঁদ নিজে তাপ বা আলো উৎপন্ন করতে পারে না, তাহলে চাঁদকে আমরা আলোকিত দেখি কেন? আসলে সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পড়ে প্রতিফলিত হয়, তাই আমরা চাঁদকে আলোকিত দেখি। চাঁদ 27 দিন, এটা কিন্তু আমরা পরের পেজে এখন যাব। চাঁদ 27 দিন 8 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরে আসে। চাঁদ কয় দিনে পৃথিবীকে একবার ঘুরে আসে? 27 দিন 8 ঘন্টায় পৃথিবীকে একবার ঘুরে আসে। চাঁদ পৃথিবীর আয়তনের 50 ভাগের 1 ভাগ। ধরো পৃথিবীর 50 ভাগ আর চাঁদ কি 1 ভাগ। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবীর চেয়ে কি 13 লক্ষ গুণ বড়। আকাশে তো সূর্য আর চাঁদকে সমানই মনে হয়, তাই না? কেন এমন মনে হয়? কেন? সূর্য অনেক দূরে বলে একেও ছোট দেখায়। আচ্ছা, সূর্য যদি একটা ফুটবলের মতো হয় তাহলে পৃথিবী কতটুকু? পৃথিবী তাহলে হবে একটা বালুকণার সমান। একটা কি বালুকণার সমান। এখন আমরা পড়তেই পারি যে আমাদের একটা প্রশ্ন রাখতে পারি যে একটি ফুটবলের মানে পৃথিবী যদি একটা ফুটবল যদি হয় তাহলে পৃথিবীটা কতটুকু? একটা কি মানে বালুকণার সমান। বালু যেমন একটাও ধরা যায় না, ওইরকম আমরা দেখি পৃথিবী মানুষ ও অন্যান্য জীবের জন্য উপযোগী স্থান। আমরা দেখি পৃথিবী মানুষ ও অন্যান্য জীবের জন্য কি উপযোগী স্থান। পৃথিবীর বাইরে অন্য গ্রহে, নক্ষত্রে বা উপগ্রহে কি জীবেরা বাস করে? ছোট বড় বা যে ধরনের জীব। বিজ্ঞানীরা খুঁজেছেন যে অন্য কোথাও জীব আছে কিনা, কিন্তু এখন পর্যন্ত পৃথিবী ছাড়া অন্য কোথাও জীবের অস্তিত্ব পাওয়া যায়নি। কি মানে ওখানে দেখাই যায়নি, ওদের চিহ্নটুকু কি নেই, ওখানে অস্তিত্বই পাওয়া যায়নি। কেন? তাহলে শুধু পৃথিবীতেই জীবন আছে? পৃথিবীতে এমন কি আছে যে এখানে জীবেরা বাস করতে পারে? ধারণা করা হয় সূর্য যখন সৃষ্টি হয় তখন তার অবশিষ্ট অংশ মহাকাশে ধূলিকণার মতো ভেসে বেরিয়েছে। তার লক্ষ লক্ষ বছর এরপর এই ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি হয়। শুরুর দিকে পৃথিবী বেশ গরম ছিল, এত গরম ছিল যে পৃথিবীর পৃষ্ঠ টকবক করে ফুটতো। জীবনের জন্য যে তরল পানি দরকার তা ছিল না। জীবনের জন্য যে আমাদের একটি তরল পানি দরকার তা পৃথিবীতে ছিলই না। তাহলে কি ছিল? দেখো, বায়ুমণ্ডল কোনো অক্সিজেনও ছিল না। পৃথিবী এই অবস্থায় থাকলে কোন জীবী কি উদ্ভব হতো না, মানে কি উদ্ভব মানে কি জন্মই নিত না। ধূলিকণা একত্রিত হয়। দেখো এখানে 3টা ছক দেওয়া আছে, এই ছকটা এখন আমরা পড়ি। চলো, প্রথম ছকে দেওয়া আছে ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি ও উৎপত্তি পৃথিবী। মানে ধূলিকণা একত্রিত হয়ে কি পৃথিবী সৃষ্টি হয় এবং উৎপত্তি পৃথিবী। এর থেকে ধীরে ধীরে ঠান্ডা হয়ে বায়ুমণ্ডল ও তরল পানি সৃষ্টি। আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা
কি বায়ুমণ্ডল ও তলপানিও কি সৃষ্টি হয়। আবার এর পরে আরেকটা 30 দেওয়া আছে, বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি। কি বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি। প্রবাহ চিত্র পৃথিবীতে জীবের উপযোগী পরিবেশ বিকাশ, মানে কিভাবে কি হলো এখানে তা ছক করে একটু বুঝিয়ে দিয়েছে জাস্ট। ধীরে ধীরে পৃথিবী থেকে তাপ সরে গিয়ে ঠান্ডা হয়েছে। ধীরে ধীরে পৃথিবী থেকে কি তাপ সরে গিয়ে ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার সময় ভারী কি পদার্থগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে চলে গেছে। কি ঠান্ডা যে হওয়ার সময়, ঠান্ডা যখন হচ্ছিল তখন ভারী পদার্থগুলো কি পৃথিবীর কেন্দ্রের দিকে কি চলে গেছে, আর হালকা পদার্থগুলো পৃথিবীর পৃষ্ঠের দিকে বয়ে গেছে। বায়বীয় পদার্থগুলো যেমন কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, কার্বন মনোক্সাইড ইত্যাদি বায়ুমণ্ডল গঠন করেছে। এরপর পৃথিবী আরো ঠান্ডা হয়ে জলীয় বাষ্প তরল পানি হয়ে সমুদ্রে তৈরি করেছে। কি তাহলে সমুদ্র কিভাবে তৈরি করেছে এটা তো আমরা পড়তেই পারি। পৃথিবী ঠান্ডা হয়ে জলীয় বাষ্প কি তরল পানি হয়ে সমুদ্র তৈরি হয়েছে। বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ বেড়েছে। বায়ুমণ্ডলে কি অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ বেড়েছে। এই সব উপাদান জীবের জন্য প্রয়োজনীয়। এসব উপাদান পৃথিবীতে তৈরি হওয়ার পৃথিবীতে জীবনের সৃষ্টি হয়েছে ও জীব টিকে থাকতে পেরেছে। তাহলে এতটুকু তো আমরা নিশ্চয়ই সবাই বুঝেছি। চলো পার্ট 5 যাই, আমাদের বাসভূমি পৃথিবীর গঠন। তোমরা জেনেছ সৃষ্টির প্রথম দিকে পৃথিবী খুবই গরম ছিল। হ্যাঁ আমরা জেনেছি। তারপর ধীরে ধীরে ঠান্ডা হয়েছে। পৃথিবী 3টি অংশ নিয়ে গঠিত। তাহলে পৃথিবী কয়টি অংশ নিয়ে গঠিত? এখানে কিন্তু লেখাই রয়েছে 3টি অংশ নিয়ে গঠিত। হালকা পদার্থ অর্থাৎ বায়বীয় পদার্থ সবচেয়ে বাইরের দিকের অংশ তৈরি করে, একে আমরা বলি বায়ুমণ্ডল। তারপর কিছুটা ভারী পদার্থগুলো তৈরি করেছে কি পৃথিবীর পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ, আর সবচেয়ে ভারী পদার্থগুলো মিলে তৈরি করেছে পৃথিবীর ভেতরের অংশ। এখানে জাস্ট বেসিকটা লেখা আছে। চলো আমরা ভেতরে যাই, মানে কি সামনের পেজে যাই। দেয়া আছে বায়ুমণ্ডল। যে বায়বীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটি কি বায়ুমণ্ডল। তোমরা জানো যে বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন ও অক্সিজেন দিয়ে কি তৈরি। বায়ুমণ্ডল কাকে বলে? যে কি বায়বীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটি বায়ুমণ্ডল। আর আমরা ইতিমধ্যে জেনেই গিয়েছি যে নাইট্রোজেন ও অক্সিজেন কি বায়ুমণ্ডল কি মূলত এ দিয়ে কি তৈরি। এছাড়া জলীয় বাষ্প, ধূলিকণা, আর্গন, কার্বন ডাই অক্সাইড এবং আরো কিছু গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে। বায়ুমণ্ডলে আরো কিছু গ্যাস রয়েছে, ওগুলো হচ্ছে জলীয় বাষ্প, ধূলিকণা, আর্গন, কার্বন ডাই অক্সাইড এবং আরো কিছু গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে। পৃথিবীর সকল কিছুকে তার নিজের দিকে টানে। কি পৃথিবী কি তার সকল কিছুকে কি নিজের দিকে টানছে। সেই টানের ফলে বায়ুমণ্ডলের গ্যাসগুলো পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি থাকে। সেই টানার ফলে কি পৃথিবীর যে গ্যাসগুলো আছে সেটি পৃথিবীর কি কাছাকাছি থাকে। তাই ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডল ঘন হয়ে থাকে। তাই কি ভূপৃষ্ঠের কাছাকাছি কি বায়ুমণ্ডলটা ঘন হয়ে থাকে। ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে যাবে বায়ুমণ্ডলকে তত হালকা বা পাতলা পাবে। তাই তোমরা যদি পর্বতের চূড়ায় উঠতে চাও তবে কি শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সাথে নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানতে পারলাম যদি আমরা কোনো বড় চূড়ায় বা পাহাড়ে উঠতে চাই তাহলে কি আমাদের সাথে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন নিয়ে যেতে হবে, কারণ ওখানে আমরা কি শ্বাস পাবো না। তারপর ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে বলা হয় ট্রাপোস্ফিয়ার। তাহলে ট্রাপোস্ফিয়ার কি কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পর্যন্ত
কি ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে বলা হয় ট্রাপোস্ফিয়ার। ট্রাপোস্ফিয়ার কাকে বলে তাহলে আমরা জেনে গেলাম। এই স্তরে বায়ুমণ্ডলে বেশিরভাগ গ্যাস ও মেঘ থাকে। এই স্তরে কি কি থাকে বেশি? গ্যাস ও মেঘ। তোমরা জেনেছো যে মেঘ আসলে জলীয় বাষ্প দিয়ে তৈরি। হ্যাঁ, আমরা জেনেছি। ট্রাপোস্ফিয়ার ঠিক উপরে শুরু হয়েছে স্ট্রাটোস্ফিয়ার। ট্রাপোস্ফিয়ারের ঠিক উপরে কি শুরু হয়েছে কি স্ট্রাটোস্ফিয়ার। একটা হচ্ছে ট্রাপোস্ফিয়ার আর একটা কি স্ট্রাটোস্ফিয়ার। এই স্তরে ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরটা কি ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার বিস্তৃত। তাহলে স্ট্রাটোস্ফিয়ার কাকে বলে? আমরা কিন্তু ট্রাপোস্ফিয়ার কাকে বলে যেটা পড়েছি ওইরকম করে এটা লিখতে পারি। ভূপৃষ্ঠ থেকে ট্রাপোস্ফিয়ার কাকে বলে আমরা পড়েছিলাম হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে ট্রাপোস্ফিয়ার বলে। এখন আমরা স্ট্রাটোস্ফিয়ার কাকে বলে এটা পড়ব। স্ট্রাটোস্ফিয়ার বলে ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে কি বলে? স্ট্রাটোস্ফিয়ার। এই স্তরে রয়েছে ওজোন নামের একটি গ্যাস। স্ট্রাটোস্ফিয়ারে কি রয়েছে? ওজোন নামের কি একটি গ্যাস রয়েছে। এটা প্রশ্ন আসতে পারে যে স্ট্রাটোস্ফিয়ারে একটি কোন গ্যাস রয়েছে? ওজোন নামের কি একটি গ্যাস রয়েছে। এই গ্যাস সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা করে। এই গ্যাসটা কি করে? এই গ্যাসের কাজ কি? ক্ষতিকর সূর্যের যে ক্ষতিকর রশ্মিটা আছে সেটা থেকে আমাদের কি রক্ষা করে। এই স্তর এবং এর উপরের দিকে গ্যাসগুলো খুবই কম পরিমাণে আছে। তাহলে আমরা কিন্তু এটা খুব সহজেই বুঝে ফেললাম এই পার্ট 5টি। এখন আমরা চলো পার্ট 6 যাই। ভূপৃষ্ঠ আসলে কি কি আমরা দেখো ভূপৃষ্ঠ বলা আসলে কি এখানে কিন্তু আমরা বুঝতে পারবো। আমরা পৃথিবীর পৃষ্ঠের উপরে বাস করি। আমরা পৃথিবীর পৃষ্ঠে কি উপর বাস করি। পৃথিবীর পৃষ্ঠের উপরে বায়ুমণ্ডল আর নিচের দিকে পৃথিবীর অভ্যন্তর ভাগ। আমরা পৃথিবীর পৃষ্ঠকে কেমন দেখি? পৃথিবীর পৃষ্ঠের কোথাও নরম মাটি, কোথাও শক্ত পাথর আর কোথাও পানি দ্বারা আবৃত। পৃথিবীর পৃষ্ঠ বা ভূপৃষ্ঠের 4 ভাগের প্রায় 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এটা আমাদের প্রশ্ন তো আসতেই পারে যে পৃথিবীর কয় ভাগ, 4 ভাগের মধ্যে কয় ভাগ জল এবং কয় ভাগ স্থল। আমরা একদম ইজিলি বলে দিব যে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। তাহলেই তো আমাদের 4 ভাগ হয়ে গেল। পৃথিবীর একটি মানচিত্র দেখলেই তোমার বিষয়টি বুঝবে। পৃথিবীর এখানে একটা মানচিত্র আছে। মানচিত্র তুমি যদি পুরোটা দেখো তাহলে তুমি কি পুরোটা বুঝে যাবে, বিষয়টি বুঝবে। ভূপৃষ্ঠের বেশিরভাগ অংশ জুড়ে আছে বিশাল বিশাল সাগর ও মহাসাগর। পৃথিবীর কি বেশিরভাগ অংশ জুড়ে কি রয়েছে? বিশাল সাগর ও মহাসাগর। এছাড়া আছে লেক বা হ্রদ, নদী, খাল-বিল ইত্যাদি। এগুলো ভূপৃষ্ঠে রয়েছে। হ্যাঁ, আমরা জানি এগুলো রয়েছে। তাহলে চলো আমরা পরের পেজে যাই। কেন যাবো না? চলো। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। তাহলে বঙ্গোপসাগর কোথায় অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। বঙ্গোপসাগর ভারত মহাসাগরের অংশ। বঙ্গোপসাগর কি ভারত মহাসাগরের অংশ। অন্য মহাসাগরগুলো হচ্ছে প্রশান্ত, আটলান্টিক, উত্তর ও দক্ষিণ মহাসাগর। সাগরের পানিতে প্রচুর মাছ সহ নানা জীব বাস করে। সাগরের পানির উপর দিয়ে চলে মালবাহী জাহাজ। তোমরা জানো যে বৃষ্টি ও বরফ গলা পানি নদীতে প্রবাহিত হয়ে সাগরে গিয়ে পড়ে। নদী কিভাবে সৃষ্টি হয়েছে? এখানে আমাদের একটা প্রশ্ন এসেছে, নদী কিভাবে সৃষ্টি হয়েছে। আসলে বরফ গলা পানি ও বৃষ্টির পানি গড়িয়ে নামতে নামতে নদী সৃষ্টি হয়েছে। তাহলে নদী কিভাবে সৃষ্টি হয়েছে আমরা পেয়ে গেছি। আমাদের দেশের উত্তরে হিমালয় পর্বতমালা অবস্থিত। হিমালয় পর্বতমালা কোথায় অবস্থিত? আমাদের দেশের উত্তরে হিমালয় পর্বতমালা অবস্থিত। এই পর্বতমালার চূড়ায় অনেক বরফ জমা আছে। এই বরফ গলা পানি যখন পর্বতের গা বেয়ে নেমে আসে
কি তখনই শুরু হয় নদীর সৃষ্টি হয়, তখনই কি সরু নদীর সৃষ্টি হয়। এই সরু নদীর সাথে বৃষ্টির পানি যোগ হয়ে নদী বড় হতে থাকে। তাহলে নদী বড় হতে থাকে তো আমরা জানতেই পারলাম। নেপাল, ভারত, ভুটান ও বাংলাদেশে বেশ বৃষ্টি হয়। কোথায় 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 অনেক বা বেশ বৃষ্টি হয়, বেশি বৃষ্টি হয়। হিমালয় পর্বতমালায় সৃষ্টি হওয়া নদীগুলো এই বৃষ্টির পানি বহন করে। কি হিমালয় পর্বতমালার সৃষ্টি হয় কি নদীগুলো কি এই বৃষ্টির পানি বহন করে। তাই পদ্মা, যমুনা ও মেঘনা এই নদীগুলো বেশ বড়, মানে অনেক বড়। এটি আমি বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। চলো আমরা পাঠ 7 যাই। পৃথিবীর অভ্যন্তরীণ ঘটন, মানে পৃথিবীর অভ্যন্তরীণ ঘটন, পৃথিবীর ভেতরে যেগুলো আছে। পৃথিবীর ভেতরে অংশ 3টি ভাগে বিভক্ত। পৃথিবীর ভেতরের অংশ কি 3টি ভাগে বিভক্ত। পৃথিবীর পৃষ্ঠের নিচে পৃথিবীর অভ্যন্তরকে ঘিরে যে শক্ত স্তর রয়েছে তাই শিলামণ্ডল। শিলামণ্ডল কি? পৃথিবীর ভেতরে পৃথিবীর পৃষ্ঠের নিচে পৃথিবীর অভ্যন্তরকে ঘিরে যে শক্ত স্তরটি রয়েছে তাই কি শিলামণ্ডল। শিলামণ্ডল পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার নিচ পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। তাহলে এটা তো একটা প্রশ্ন হয়ে গেল, আমি আর কি বলবো, কারণ পৃথিবীর কি শিলামণ্ডল যে পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার কি নিচ পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডল আর সবশেষে পৃথিবীর কেন্দ্রমণ্ডলে চারিদিকে কেন্দ্রমণ্ডল। কি শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডল আর সবশেষে পৃথিবীর কেন্দ্রের চারদিকে কি কেন্দ্রমণ্ডল। ধারণা করা হয় যে পৃথিবীর সৃষ্টির পর বাইরের অংশ অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তাপ চলে যাওয়ার ভূপৃষ্ঠ ঠান্ডা হয়েছে, কিন্তু কেন্দ্রের দিক থেকে তাপ বেরিয়ে আসতে পারেনি। তাই কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডল বেশ উত্তপ্ত। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় 3500 কিলোমিটার ব্যাসার্ধের গোলাকার জায়গা হলো কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল কাকে বলে বুঝলাম, যে পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় 3500 কিলোমিটার ব্যাসার্ধের গোলাকার জায়গা কি কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলে নিকেল, লোহা, সীসা ইত্যাদি ধাতু উত্তপ্ত অবস্থায় আছে। কেন্দ্রমণ্ডলের ভেতরের অংশে এরা কঠিন, কিন্তু বাইরের অংশে গলিত অবস্থায় আছে। মানে কি কেন্দ্রমণ্ডলের ভেতরের অংশটা খুবই কঠিন, মানে শক্ত, এবং কি বাইরের দিকটা খুবই গলিত অবস্থায় আছে। কেন্দ্রমণ্ডল ও শিলামণ্ডলের মাঝে রয়েছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলের বেশিরভাগই কি কঠিন, মানে শক্ত, কিন্তু এর কিছু অংশ আধা গলিত অবস্থায় আছে। আধা গলিত মানে কি অর্ধেক শক্ত বা অর্ধেক গলিত অবস্থা আছে। বিজ্ঞানীরা ধারণা করেন আগ্নেয়গিরির উদগীরণের এই অংশটি থেকে গলিত লাভা বের হয়ে আসে। তাহলে বিজ্ঞানীরা যা ধারণা করেছেন তা তো আমাদের বিষয় আমরা পড়েই ফেলেছি, এখন কি পড়ি। পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে বেশি দূর পর্যন্ত যাওয়া যায়নি। পৃথিবীর পৃষ্ঠ থেকে বেশ নিচ পর্যন্ত কি যাওয়া যায়নি। তবে বিজ্ঞানীরা বিভিন্নভাবে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে পেরেছেন। তোমরা বড় হয়ে কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডল সম্পর্কে আরো জানবে। তোমরা এই শ্রেণীতে কিছুটা জানবে শিলামণ্ডল সম্পর্কে। আমরা কি এই শ্রেণীতে মানে 6ষ্ঠ শ্রেণীতে আমরা কি যে শিলামণ্ডল সম্পর্কে কিছু জানবো, এবং আর কি মানে কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডল কি সম্পর্কে কি আরো জানবো, ওটা কি বড় ক্লাসে। চল আমরা অপর পৃষ্ঠায় যাই। নেক্সট পাঠ 8, প্লেট টেকটনিক এবং আগ্নেয়গিরির উদগীরণ ও ভূমিকম্প। এখানে 3টি কথা বলা হয়েছে, একটি প্লেট টেকটনিক, আরেকটি আগ্নেয়গিরির উদগীরণ, আরেকটি ভূমিকম্প। মানুষ সবসময় জানতে চেয়েছে কেন ভূমিকম্প হয়, জানতে চেয়েছে কেন আগ্নেয়গিরির উদগীরণ হয়, অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো কোনো জায়গা দিয়ে ভীষণ উত্তপ্ত তরল ও গ্যাসীয় পদার্থ বের হয়ে আসে। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধর্ম এগুলোকে ব্যাখ্যা করতে চেয়েছেন, কিন্তু কোনো ব্যাখ্যাই সেভাবে গ্রহণযোগ্য হয়নি এখন পর্যন্ত। শেষ পর্যন্ত
বিজ্ঞানীরা প্লেট টেকটনিক তত্ত্ব নামে একটি তত্ত্ব নিয়ে আসেন। কি শেষ পর্যন্ত বিজ্ঞানীরা একটি প্লেট টেকটনিক নামে কি একটি তত্ত্ব নিয়ে আসেন। এই তত্ত্ব দ্বারা ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্গীরণ ব্যাখ্যা করা যায়। তাই এই তত্ত্ব সকলের কাছে বেশ গ্রহণযোগ্য হয়েছে। এখন আমরা পড়ব প্লেট টেকটনিক। এই তত্ত্বের মূল ধারণা হলো মূল ধারণা যে কাজের জন্য এটা এসেছে, মূল ধারণা হলো ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর শিলামণ্ডল কতগুলো অংশে বা খণ্ডে বিভক্ত। এগুলোকে প্লেট বলা হয়। প্লেট কাকে বলা হয়? ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর শিলামণ্ডলে কতগুলো অংশে বিভক্ত বা খণ্ডে বিভক্ত তাকে কি প্লেট বলা হয়। এই প্লেটগুলো গুরুমণ্ডলের আংশিক তল অংশের উপরে ভাসমান অবস্থায় আছে। এই প্লেটগুলো কি গুরুমণ্ডলের আংশিক তল অবস্থায় উপরে ভাসমান অবস্থায় আছে। এই প্লেটগুলো প্রতি বছর কয়েক সেন্টিমিটার কোনো দিকে সরে যায়। আবার প্লেটগুলো কখনো একটির সাথে আরেকটি দূরে সরে যায়। আবার কখনো কখনো একে অন্যদিকে কি আসে। আবার কখনো কখনো প্লেটগুলো কয়েক মিলিমিটার উপর ওঠে বা নিচে নামে। একটি প্লেটের সাথে আরেকটি প্লেট যেখানে মিশে সেখানে কি বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্গীরণের ঘটনা ঘটে। প্লেটগুলোর সংযোগ স্থলে উঁচু পর্বত থাকলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্গীরণের ঘটনা আরো বাড়ে। ধারণা করা হয় প্লেটগুলো একটি আরেকটির সাথে ঘষা বা ধাক্কা খেলে সেখানে প্রচুর চাপ সৃষ্টি হয়। যেখানে প্লেটগুলো যদি একটা একটির সাথে ঘষা বা ধাক্কা খেয়ে যায় সেখানে কি প্রচন্ড তাপ সৃষ্টি হয়ে যায়। তাপে ভূ অভ্যন্তরে পদার্থ গলে যায়। এই গলিত পদার্থ চাপের ফলে নিচ থেকে ভূপৃষ্ঠ ভেদ করে বেরিয়ে আসে। একে আগ্নেয়গিরির উদ্গীরণ বলে। আগ্নেয়গিরির উদ্গীরণ কাকে বলে আমরা ইতিমধ্যে জেনে ফেলছি। এখন তারপর বেরিয়ে আসা গলিত তরল পদার্থ ম্যাগমা নামে পরিচিত। যেই পদার্থটা যে তরল গলিত পদার্থটা যেটা বেরিয়ে আসে সেটার নাম হচ্ছে কি ম্যাগমা নামে কি পরিচিত। সেটা এই যে ম্যাগমার ছবিও দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তারপর কি বলেছে, একইভাবে প্লেটগুলো একটি অন্যটির সাথে ধাক্কা খেলে পৃথিবী কেঁপে যায় বা কেঁপে ওঠে। একে কি ভূমিকম্প বলে। আজকাল বাংলাদেশেও ভূমিকম্পের সংঘটিত হচ্ছে। আমি নিশ্চয়ই পার্ট 8 বিস্তারিত বুঝে ফেলেছি। এখন আমরা পার্ট 9 শিলামণ্ডল পড়ব। শিলামণ্ডলের উপরে দিকে অংশ ভূত্বক নামে পরিচিত। শিলামণ্ডলের উপর দিকের অংশ ভূত্বক নামে পরিচিত। ভূত্বক হয় পানি নয়তো মাটি দ্বারা আবৃত। ভূত্বকে পানি নয়তো মাটি দ্বারা আবৃত। ভূত্বকের বেশিরভাগ পানি দ্বারা আবৃত। ভূত্বকের বেশিরভাগ কি পানি দ্বারা আবৃত। এই অংশের গুঁড়ো বা ভাঙা পাথরের পদার্থ দ্বারা আবৃত। এই অংশটি কি গুঁড়ো বা ভাঙা পাথরের পদার্থ দ্বারা আবৃত। এই অংশটি যদি জৈব পদার্থ দ্বারা গঠিত ও নরম হয় তাহলে কি এতে মাটি বলা হয়। তাহলে মাটি কাকে বলা হতে পারে বা বলা হয় এখানে নিশ্চয়ই লেখা আছে, আমরা ইতিমধ্যে পড়েছি। অংশটি যদি জৈব পদার্থ দ্বারা গঠিত বা নরম হয় তাহলে কি তাকে কি মাটি বলা হয়। ভূত্বক মানুষের জন্য পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই অংশের উপর আমরা বাস করি। মাটিতে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করি। এছাড়াও এই অংশে রয়েছে খনিজ পদার্থ যা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। তাহলে নিশ্চয়ই এতটুকু আমরা ভালো করে বুঝে গেছি। এখন চলো নেক্সট পেজে চলে যাই। আছে মাটির গঠন প্রক্রিয়া। আমরা ইতিমধ্যে পার্ট 9 ও 10 পড়ছি। তো এখানে পরবর্তী পেজে দেওয়া আছে মাটির গঠন প্রক্রিয়া। সাধারণ পাথর, নুড়ি, কাকর, বালি, কাদা ইত্যাদি দ্বারা ভূত্বক গঠিত। ভূত্বক কিভাবে গঠিত? নিশ্চয়ই
দিলাম, তুমি নিজে একটু গেস করো যে ভূত্বক কিভাবে গঠিত। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছো ভূত্বক কিভাবে গঠিত। ভূত্বক কিভাবে গঠিত? সাধারণত পাথর, নুড়ি, কাকর, বালি, কাদা ইত্যাদি দ্বারা ভূত্বক গঠিত। এদের সাথে মিশে থাকে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের অংশ। ভূত্বক গঠনকারী এ সকল কঠিন পদার্থের সাধারণ নাম শিলা। ভূত্বক গঠনকারী সাধারণ পদার্থের নাম শিলা। কঠিন শিলা থেকে নরম মাটি তৈরি হয় সাধারণ দুটি পর্যায়ে। কঠিন মাটি থেকে কি নরম মাটি তৈরি হয় কি সাধারণ দুটি পর্যায়ে। প্রথম পর্যায়, এখন আমরা চলো দুটি পর্যায়ে পড়ি। এখানে প্রথম পর্যায়ে দেওয়া আছে কঠিন শিলা দীর্ঘদিন ধরে রোদ, বৃষ্টি, ঝড়, ভূমিকম্প ইত্যাদি কারণে ভেঙে দ্রুত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়। কি কঠিন শিলা দীর্ঘদিন ধরে রোদ, বৃষ্টি, ঝড়, ভূমিকম্প ইত্যাদি কারণে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়। এছাড়া বায়ু, বরফ বা পানির প্রবাহ ও অগ্নুৎপাতের কারণে অন্য জায়গা থেকে ক্ষুদ্র শিলাকণা এসে একটি স্থানে জমা হয়। দ্বিতীয় পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাকণার সাথে পানি, বায়ু, ক্ষুদ্র জীব যেমন ব্যাকটেরিয়া, পচা ও মথ জীবের দেহবাসের যোগ হয়। বিভিন্ন স্থানে মাটি বিভিন্ন প্রক্রিয়ায় গঠিত হয়েছে। তাই বিভিন্ন স্থানের মাটি দেখতে কি বিভিন্ন রকম। বিভিন্ন স্থানে মাটি বিভিন্ন প্রক্রিয়ায় গঠিত হয়েছে বলে তাই কি মাটি বিভিন্ন রকম দেখতে। তবে মাটির উপরিভাগ থেকে নিচের দিকে অনুসন্ধান করলে সাধারণভাবে কয়েকটি স্তর দেখা যায়। আমরা যদি মাটির উপরিভাগ থেকে নিচ পর্যন্ত যদি অনুসন্ধান করি তাহলে সাধারণভাবে কি কয়েকটি স্তর দেখা যায়। চিত্রে যেমন দেখা যাচ্ছে তেমনি মাটির একদম উপরের স্তরটি পচা ও মৃত জীবদেহে মিশে থাকে। পচা ও মৃত জীবদেহ মিশে তৈরি হয় কালো বা অনুজ্জ্বল উপাদান হিউমাস বলে। অনুজ্জ্বল উপাদানটি কি হিউমাস বলে। তাহলে হিউমাস কাকে বলে? পচা ও মৃত জীবদেহ মিশে তৈরি কালো ও অনুজ্জ্বল উৎপাদনকে কি হিউমাস বলে। মাটির উপর দিকে হিউমাস বেশি থাকে। এই হিউমাস থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায়। এই হিউমাস থেকে কি উদ্ভিদ তার প্রয়োজনীয় কি পুষ্টি উপাদান পায়। দ্বিতীয় স্তরে হিউমাস কমে আসে। এই হিউমাস থেকে প্রায় নিশ্চয় আমি দেখতে পাচ্ছি অনেক কিছু হয়, কিন্তু এই হিউমাস থেকেই প্রায় আমাদের উদ্ভিদ মাটির উপর দিকে কি হিউমাসটা বেশি থাকে। তাই এই হিউমাস থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায়। এই হিউমাস থেকে কি উদ্ভিদ তার প্রয়োজনীয় উপাদান পায়। দ্বিতীয় স্তরে হিউমাস কমে আসে। এই জন্য কম কালো বা কিছুটা উজ্জ্বল হয়। তৃতীয় স্তর মূলত ক্ষুদ্র শিলাকণা দ্বারা গঠিত। সবশেষে নিচের স্তরটি কেবল শিলাখণ্ড দ্বারা গঠিত। বাংলাদেশের নদীর কাছাকাছি স্থানে বন্যা হয়। বন্যায় পলিমাটি বয়ে আনে। নদীর কাছাকাছি এসব স্থানে
মাটির উপরিভাগ পলিমাটি দ্বারা গঠিত। এসব স্থানে মাটির উপর স্তর সেজন্য খুব পুরনো হয় না, নাকি খুব পুরনো হয় না। এই মাটি ফসল চাষের জন্য খুব উপযোগী। এই মাটি ফসল চাষের জন্য খুব উপযোগী। এখন আমরা খনিজ পদার্থটা পড়ে নিই। খনিজ পদার্থ আগেই বলা হয়েছে যে ভূত্বক বিভিন্ন পদার্থ দ্বারা গঠিত। ভূত্বকে বিভিন্ন পদার্থ দ্বারা গঠিত। এর কিছু অংশ জৈব পদার্থ দ্বারা গড়া। এর কিছু অংশ কি জৈব পদার্থ দ্বারা গড়া। আরো আছে অজৈব পদার্থ। অজৈব অংশের মধ্যে অনেক সময় একাধিক পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে। কখনো একটি অজৈব পদার্থ মিশ্রিত অবস্থায় না থেকে আলাদা থাকে। এরূপ অজৈব পদার্থকে খনিজ পদার্থ বলে। খনিজ পদার্থ কাকে বলে আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি। খনিজ পদার্থের আরেকটি বৈশিষ্ট্য হলো এদেরকে মানুষ তৈরি করে না, এদেরকে প্রকৃতিতে পাওয়া যায়। চুনাপাথর একটি খনিজ পদার্থ। চুনাপাথর আসলে ক্যালসিয়াম কার্বনেট নামে একটি পদার্থ। তাহলে এটা কিন্তু অবশ্যই আসতে পারে যে চুনাপাথর আসলে কি নামের পদার্থ? ক্যালসিয়াম কার্বনেট। বাংলাদেশের জয়পুরহাটে ও সিলেটে চুনাপাথর পাওয়া যায়। চুনাপাথর থেকে আমরা কি পাই? দেখো, চুনাপাথর থেকে সিমেন্ট তৈরি হয়। সাধারণত মাটির নিচের দিকে খনিজ সম্পদ বেশি পাওয়া যায়। সাধারণত মাটির নিচের দিকে খনিজ সম্পদটা কি বেশি পাওয়া যায়, প্রকৃতিতে পাওয়া যায়। কি কখনো কখনো কি মাটির সম্পদ বেশি পাওয়া যায়। কখনো কখনো এরা উপরের মাটির সাথেও মিশে থাকে। দরকারি অনেক খনিজ সম্পদ প্রকৃতিতেও পাওয়া যায়। দালান তৈরিতে যে রড ব্যবহার করা হয় তার লোহার তৈরি। গাড়ি, বাস, লঞ্চ এগুলো তৈরি হয় লোহা থেকে। নিশ্চয়ই আমরা এতটুকু একদম ঠিকঠাক বুঝে গিয়েছি। চলো আমরা নেক্সট পেজে চলে যাই। টিউবওয়েল লাঙলের ফলা, পেরেক, তার কাটা যন্ত্রপাতি এগুলো তৈরি হয় কি লোহা থেকে। লোহা মাটির খনিজ হিসেবে পাওয়া যায়। কিছু হাড়ি, পাতিল, চামচ তৈরি হয় অ্যালুমিনিয়াম থেকে। লোহার মতো অ্যালুমিনিয়াম মাটিতে খনিজ হিসেবে পাওয়া যায়। তামা, রূপা, সোনা, দস্তা এসব কি দরকারি ও দামি পদার্থ কি মাটি খনিজ হিসেবে পাওয়া যায়। তাহলে আমরা জেনে গেছি ইতিমধ্যে অনেক কিছু, এবং এও জেনেছি যে অনেক দামি এবং মূল্যবান এবং দরকারি জিনিসও কি মাটি থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। বাংলাদেশে অবশ্য এসব খনিজ সম্পদ বেশি পরিমাণে নেই, কিন্তু বাংলাদেশেও আছে কিন্তু এতটা পরিমাণে নেই। তাহলে আমরা বলতে পারি কয়লা, পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস মাটির নিচে পাওয়া গেলেও এদেরকে খনিজ সম্পদ বলা হয় না। আমরা বলতে পারি কি কয়লা, পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস যদি মাটির নিচে পাওয়া গেলেও কি এদেরকে খনিজ সম্পদ কি বলা হয় না, কারণ এরা জীবদেহ থেকে তৈরি। এটা কিন্তু প্রকৃতির তৈরি না, এরা অজৈব নয়, এরা কি জীবদেহ থেকে তৈরি এবং এরা অজৈব নয়। বড় বড় গাছ মাটির নিচে চাপা পড়ে দীর্ঘ সময় এরা কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়েছে। তাহলে কিভাবে প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়েছে? জীবদেহ থেকে তৈরি বলে এদেরকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। তাহলে জীবদেহ থেকে তৈরি বলে কি এদেরকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। এখন আমরা অনেক কিছু পড়লাম, এখন জীবাশ্ম জ্বালানি বলা হয়। আমাদের দেশের
আমাদের দেশের মাটির নিচে বিভিন্ন স্থানে প্রাকৃতিক গ্যাস ও কয়লা পাওয়া যায়। আমাদের দেশে বিভিন্ন স্থানে কি মাটির নিচে কি প্রাকৃতিক গ্যাস ও কয়লা পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন দেশে পেট্রোলিয়াম পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন দেশে কি পেট্রোলিয়ামও পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাস, কয়লা ও পেট্রোলিয়াম জ্বালানি হিসেবে বেশ ভালো। প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম ও জ্বালানি হিসেবে বেশ ভালো। এগুলো পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তাতে কলকারখানা চলে, যানবাহন চলে, বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং রান্না করা হয়। এগুলো থেকে বিভিন্ন প্রকার দরকারি দ্রব্য তৈরি করা হয়, যেমন প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া সার তৈরি করা হয়, পেট্রোলিয়াম থেকে পলিথিন তৈরি করা হয়। এখন আমরা পড়ব। এখন আমাদের এই অধ্যায়টি শেষ। এখন আমরা এই অধ্যায় থেকে যা যা শিখতে পারলাম তা আমরা একটু পড়ি। কোটি কোটি বছর আগে একটি মহাবিস্ফোরণ থেকে পৃথিবী ও মহাবিশ্বের সৃষ্টি হয়। এখানে সুন্দর করে দেওয়া আছে পৃথিবী ও মহাবিশ্বের সৃষ্টি হয় কিভাবে। সূর্য একটি নক্ষত্র। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবী ও আরো 7টি গ্রহ। পৃথিবী একটি উপগ্রহ হলো চাঁদ। সৃষ্টির সময়ে পৃথিবীর খুব গরম ছিল। ধীরে ধীরে এটি ঠান্ডা হয়ে জীবের বাসের উপযোগী হয়েছে। পৃথিবীতে পানি ও নানা রকম গ্যাস আছে বলে জীবের সৃষ্টি হয়েছে। পৃথিবীর 3টি অংশ: বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ ও ভেতরের অংশ। বায়ুমণ্ডলে আছে নানা গ্যাস। ভূপৃষ্ঠ ঢাকা আছে পানি এবং পানীয় শিলা দ্বারা। বরফ গলা পানি ও বৃষ্টির পানি গড়িয়ে গড়িয়ে নামার ফলে নদীর সৃষ্টি হয়েছে। পৃথিবীর ভেতরের অংশ বা অভ্যন্তর আবার 3টি ভাগে বিভক্ত। পৃথিবীর কেন্দ্রের দিকে আছে কেন্দ্রমণ্ডল, মাঝখানে গুরুমণ্ডল আর উপরের দিকে শিলামণ্ডল। শিলামণ্ডল কতগুলো প্লেটে বিভক্ত। শিলামণ্ডল কি কতগুলো প্লেটে বিভক্ত। এই প্লেটগুলোর নড়াচড়ার কারণে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়। কঠিন শিলার ক্ষুদ্র ক্ষুদ্র সাথে কণার পানি, বায়ু, ব্যাকটেরিয়া, পচা ও মৃত জীবের দেহাবশেষ মিলে মাটি তৈরি হয়। মাটির নিচে রয়েছে অনেক দরকারি পদার্থ। এদের মধ্যে অজৈব পদার্থকে বলে খনিজ পদার্থ। এদের মধ্যে অজৈব পদার্থকে কি বলে? খনিজ পদার্থ। এছাড়া রয়েছে পেট্রোলিয়াম, কয়লা ও প্রাকৃতিক গ্যাস। এখন আমরা অনুশীলনটা পড়ব। বহু নির্বাচনী প্রশ্ন। বাংলাদেশে কোথায় চুনাপাথর পাওয়া যায়? এখানে দেওয়া আছে ঢাকায়, বরিশালে, সিলেটে, খুলনা। নিশ্চয়ই সিলেটে। নেক্সট পেজ। কয়লা ও পেট্রোলিয়ামের জীবাশ্ম জ্বালানি বলা হয় কারণ এগুলো কি হতে পারে? জৈব পদার্থ, অজৈব পদার্থ নাকি জীবদেহে হতে তৈরি। জৈব ও অজৈব পদার্থ, তার জন্য কি এখানে খ হবে। জৈব ও জীবদেহে হতে পারে। 1 ও 3। এখন বলা হয়েছে নিচের চিত্র থেকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, মাটির স্তর। এখানে মাটির স্তরগুলো দেওয়া হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তর। চিত্রে প্রদর্শিত কোন স্তরের মাটি কম কালো ও উজ্জ্বল হয়? কি প্রথম স্তর নাকি দ্বিতীয় স্তর নাকি তৃতীয় স্তর নাকি চতুর্থ স্তর? নিশ্চয়ই দ্বিতীয় স্তর। প্রথম স্তরটি গঠিত হয় শিলাকণা দিয়ে, হিউমাস দিয়ে, পচা মৃত জীবদেহ দিয়ে। নিশ্চয় 2 ও 3 হবে, কারণ হিউমাস দিয়ে এবং
পচা ও মৃত জীব দিয়ে। আমি আবারও বলছি, প্রথমটা হবে সিলেট, পরেরটা হবে 1 ও 3, তার পরেরটা হবে দ্বিতীয় স্তর, তার পরেরটা হবে 2 ও 3, 2 ও 3। এখন আমরা নেক্সট পেজে যাব। এখানে দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন। এখানে যে পৃথিবীর অভ্যন্তরে 3টে মূল ভাগ দেওয়া আছে। ভূত্বককে আগ্নেয়গিরির উদগীরণ বলতে কি বোঝায়? আমি এখানে ক এবং খটা বলে দিব, আর ঘটা বানিয়ে লিখতে হবে আমাদের। তাহলে বলি, ভূত্বক কি? শিলামণ্ডলের উপরের দিকে অংশই হলো ভূত্বক। এটি মূলত পানি অথবা মাটি দ্বারা আবৃত। খ কি বলেছে? আগ্নেয়গিরির উদগীরণ বলতে কি বোঝায়? শিলামণ্ডলের বিভিন্ন প্লেট দ্বারা গঠিত। এই প্লেটগুলো চলার সময় একটি আরেকটির সাথে ঘষা বা ধাক্কা খেলে প্রচুর তাপের সৃষ্টি হয় এবং ভূত্বকের বিভিন্ন পদার্থকে গলিয়ে দেয়। এই গলিত পদার্থের চাপের ফলে নিচ থেকে ভূপৃষ্ঠ ভেদ করে বেরিয়ে আসে। একে কি আগ্নেয়গিরির উদগীরণ বলে। এবং এখানে পি কিউ আর, এখানে কিন্তু 3টি স্তর দিয়েছে। এখন আর অংশটির গঠন বর্ণনা করো। আর চিহ্নিত অংশটিকে বলা হয় কেন্দ্রমণ্ডল। তাহলে এখানে তো কেন্দ্রমণ্ডল সামগ্রী কিছু লেখা আছে, তাহলে কেন্দ্রমণ্ডল সামগ্রী বলেই দিবা এবং তুমি আর বানিয়ে লিখবা। এবং বলা আছে পি ও কিউ এর স্তরে মাটি গঠন করে তা বিশ্লেষণ করে। উদ্দীপকের কি চিত্রে পি ও কিউ চিহ্নিত স্তর হলো যথাক্রমে শিলা ও গুরুমণ্ডল। পি স্তরে কি মাটি দ্বারা গঠিত। এখন এটাকে আমরা বর্ণনা করব। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। তার আগে একটি কথা আমি বলে যাচ্ছি, কিন্তু প্লিজ আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটন ক্লিক করবে। আল্লাহ হাফিজ।